প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এডুকেশনাল বেনিফিটস অফ শিডিউলড ট্রাইব অ্যান্ড শিডিউলড কাস্ট। তপশিলি উপজাতি এবং তফসিলি জাতিদের শিক্ষাগত সুযোগ সুবিধা সমূহ। আজকের পর্বে আমরা যে আলোচনাগুলো করব সেগুলি হলো ইন্ট্রোডাকশন টু শিডিউলড ট্রাইবস অ্যান্ড শিডিউলড কাস্টস, educational benefits for scheduled tribes and scheduled caste students from various perspectives, steps to be adopted by the institutions to facilitate the SC/ST students in education, challenges, future directions, and summary. Scheduled tribes and scheduled castes are historically marginalized communities in India. They have been provided specific constitutional protections and affirmative action policies. তপশিলি উপজাতি এবং তফসিলি জাতি হলো ভারতের এক ঐতিহাসিক প্রান্তিক সম্প্রদায়। তাদের জন্য আমাদের সংবিধানে কিছু সুনির্দিষ্ট সুরক্ষা এবং স্বীকৃতিমূলক নীতির কথা বলা হয়েছে। ভারতবর্ষ আমরা জানি যে বহু জাতির সমন্বয়। এখানে বহু জাতি এবং বহু ভাষাভাষীর মানুষ বসবাস করে। এর মধ্যে কিছু জাতি রয়েছে যারা কিনা প্রথম থেকেই খুবই প্রান্তিক জায়গায় বসবাস করে এবং যে ধরনের সুযোগ সুবিধা মূল স্রোতে থাকা মানুষেরা, ভারতবর্ষের মানুষেরা ভোগ করে থাকে, সেই ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। একটা সময় তারা বিশেষভাবে বঞ্চিত ছিল, স্বাধীনতার পূর্ববর্তী সময় তারা বিশেষভাবে বঞ্চিত ছিল। কিন্তু স্বাধীনতার সময় যে সংবিধানটি রচিত হয় সেই সময় তাদের যাতে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে, শিক্ষার মূল স্রোতে এবং কালচার, সর্বোপরি কালচার আমাদের সঙ্গে যাতে একীভূত তাদেরকে করে নেওয়া যায়, সেই জায়গাটি সংরক্ষণ করার জন্য সংবিধানে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরা যেহেতু প্রান্তিক জায়গায় বসবাস করে, তাদের সঙ্গে সমাজের মূল স্রোতের মানুষের সেই অর্থে কোনো যোগাযোগ ছিল না। তাই তাদেরকে যদি তাদের স্বার্থ সংরক্ষণ করতে হয় তাহলে এরকমটাই ভাবা হয়েছিল যে সংবিধানে কিছু বিশেষ সুযোগ সুবিধার উল্লেখ যদি না করা হয় তাহলে তাদের বিভিন্ন রাইটসগুলো সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব হবে না। সেই দিকে তাকিয়েই আমাদের সংবিধানে কিছু সুনির্দিষ্ট সুরক্ষা এবং স্বীকৃতিমূলক নীতির কথা বলা হয়েছে। এই সম্প্রদায়ের ক্ষমতায়ন করতে এবং সামাজিক সাম্যতা প্রচারে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো তাদেরকে সমাজের একাংশ করে নেওয়ার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ হাতিয়ার সেটি হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে, অর্থাৎ স্কুলের আওতায় তাদেরকে আনা, শিক্ষার আওতায় তাদেরকে আনা এবং তাদেরকে ভাষাগত দিক থেকেও যাতে একটা সাম্যতা অন্তত বজায় রাখা যায়, সেই জন্য তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, এই দিকটিকে সংরক্ষণ করবার জন্য সংবিধানে কিছু কিছু প্রোটেকশনস এবং অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসি গ্রহণ করা হয়েছে। এডুকেশনাল বেনিফিটস ফর শিডিউলড ট্রাইবস অ্যান্ড শিডিউলড কাস্ট স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস পার্সপেক্টিভস। বিভিন্ন প্রেক্ষাপট থেকে তফসিলি উপজাতি এবং তফসিলি জাতি শিক্ষার্থীদের শিক্ষামূলক সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। সেগুলি কীরকম? প্রথমত কনস্টিটিউশনাল প্রভিশনস, অর্থাৎ সাংবিধানিক বিধান, স্কলারশিপস অ্যান্ড ফিনান্সিয়াল এইড, অর্থাৎ বৃত্তি এবং আর্থিক সাহায্য, রিজার্ভেশন পলিসিস, অর্থাৎ সংরক্ষণ নীতি। আমরা যদি ছোট করে এগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে কনস্টিটিউশনাল প্রভিশনস বা সাংবিধানিক বিধান বলতে বলা হয়েছে যে সংবিধানগতভাবে তাদেরকে যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে সেটা সর্বতোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। অর্থাৎ কিনা এমনিতেই তারা যদি সমাজের মূল স্রোতে এসে, অর্থাৎ কিনা শিডিউলড ট্রাইবস এবং শিডিউলড কাস্টের মানুষেরা যদি সমাজের মূল স্রোতে এসে কোনো রকম দাবি যদি করে, হতে পারে এরকম যে তাদের দাবি হয়তো মেনে নেওয়া নাও হতে পারে। তো সেই দিকে নজর রাখতে গিয়েই সংবিধানে কিছু কিছু বিধানের ব্যবস্থা করা হয়েছে যাতে কিনা কোনোভাবেই তাদের সেই দাবিগুলি থেকে বঞ্চিত না করা যায়।
অর্থাৎ কোনোভাবেই কেউ তাদেরকে সেই জায়গা থেকে বঞ্চিত করতে পারবে না। এই জন্য কনস্টিটিউশনে বা সংবিধানে কিছু কিছু বিধান দেওয়া হয়েছে। এবার আসছে স্কলারশিপ এবং ফিনান্সিয়াল এইড, এবং এই সংবিধানের বিধানকে অনুসরণ করেই তাদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ এবং ফিনান্সিয়াল এইড বা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। সরকারের তরফ থেকেই বিভিন্ন ধরনের এই আর্থিক সাহায্য ব্যবস্থা করা হয়েছে, এবং সেইগুলো যাতে তারা পেতে পারে সেই জায়গাটিও সর্বতোভাবে লক্ষ্য করা হয়। এবার আসছি রিজার্ভেশন পলিসিস বা সংরক্ষণ নীতি, অর্থাৎ কিনা যে ধরনের নীতির মাধ্যমে বা সংরক্ষণের মাধ্যমে তাদের স্বার্থগুলি সংরক্ষিত হয়। অর্থাৎ আমরা জানি যে এসসি এসটি এই তালিকাভুক্ত যে সমস্ত মানুষ আছে তারা বিভিন্ন ক্ষেত্রে কিছু রিজার্ভেশনের আওতায় আসে। পড়াশোনা থেকে আরম্ভ করে চাকরি, বিভিন্ন রকমের সরকারি, অনেক ক্ষেত্রে বেসরকারি, খুব কম ক্ষেত্রেই যদিও বেসরকারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি অফিস বা অন্যান্য কর্মক্ষেত্রেও তাদেরকে কিছু সংরক্ষণ পলিসি আওতায় আনা হয় এবং সেই অনুযায়ী তারা কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। ইম্প্যাক্ট অন এনরোলমেন্ট রেটস, তালিকাভুক্ত হারের উপরে প্রভাব, অর্থাৎ যে তালিকায় স্কুলে স্টুডেন্টদের ভর্তি করা হচ্ছে সেক্ষেত্রেও এই সংরক্ষণটির একটি প্রভাব লক্ষ্য করা যায়। একটি উদাহরণ দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে। ধরে নেওয়া যাক একটি ক্লাসে 50টি স্টুডেন্টকে ভর্তি করা হবে, অর্থাৎ 50টি সিট আছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে সরকারের এই নীতিটি যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে যারা কিনা এসসি বা এসটি তালিকাভুক্ত তাদের জন্য কিছু পার্সেন্টেজ সিট আলাদা করে রিজার্ভ করা থাকে। তো সেক্ষেত্রে যারা কিনা এমনি কোনো তালিকাভুক্ত নয় বা জেনারেল স্টুডেন্ট আমরা বলে থাকি, তারা ওই সংরক্ষিত আসনগুলিতে কোনোভাবেই তারা ভর্তি হতে পারবে না। বিষয়টি একইভাবে প্রযোজ্য চাকরির ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে তালিকাভুক্ত এই যে হার থাকে বা এনরোলমেন্ট এই যে রেট একটা তৈরি করা হয়, এতে কিন্তু এই সংরক্ষণের বিশেষভাবে প্রভাব দেখতে পাওয়া যায়। অর্থাৎ সংরক্ষণের ফলে জেনারেল স্টুডেন্টদের কিছুটা কম তাদের এনরোলমেন্ট হয় এবং উল্টো দিকে এসসি এসটি স্টুডেন্টদের খুব ভালোভাবে তাদের এনরোলমেন্টের সুযোগ তৈরি হয়। পরবর্তী পর্যায়টি হলো স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস, অর্থাৎ দক্ষতা উন্নয়নে উদ্যোগ। দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন রকমের সরকারি উদ্যোগ নেওয়া হয়ে থাকে, অর্থাৎ এরাও পিছিয়ে পড়া শ্রেণী এবং তালিকাভুক্ত তফসিলি জাতি এবং উপজাতি, এদেরকে যাতে দক্ষতা বা বিভিন্ন রকম স্কিল, যে স্কিলের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, সেই ধরনের বিভিন্ন স্কিল ডেভেলপ করার জন্য সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়। এটাও শিক্ষার একটা অন্যতম অংশ, কারণ এর মাধ্যমে তাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। রোল অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, বেসরকারি সংগঠনেরও এক্ষেত্রে একটি বিরাট ভূমিকা রয়েছে। আমরা দেখি যে বিভিন্ন রকমের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস বা বিভিন্ন বেসরকারি সংস্থা, সেগুলিতে কিন্তু এই এসসি এসটি স্টুডেন্টদের জন্য বা শুধু স্টুডেন্টই বা বলবো কেন, বিভিন্ন অ্যাডাল্ট এডুকেশনের অংশভুক্ত যারা এসসি এসটি অ্যাডাল্ট স্টুডেন্টস বা লার্নার্স, তাদের ক্ষেত্রেও বিভিন্ন রকমের ভোকেশনাল কোর্স এইগুলো এখানে প্রচলিত আছে এবং তার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। এরপরে আসছি কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামস, সাম্প্রদায়িক সচেতনতামূলক প্রোগ্রাম। তাদের মধ্যে যাতে এই শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট এই সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি করে দেওয়া যায়, সেই দিকে লক্ষ্য রাখার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচিও গ্রহণ করা হয়। সেটা সরকারি বা বেসরকারি বা এনজিও এই সবার তরফ থেকেই বিভিন্ন সময় গ্রহণ করা হয়, যাতে তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করা যায় যে তারা শিক্ষা যদি ঠিকমতো গ্রহণ করতে পারে তাহলে তাদের চেতনার বিকাশ হবে এবং সেই সাথে তাদের উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এবং লাস্টলি জেন্ডার ইনক্লুসিভিটি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় লিঙ্গের অন্তর্ভুক্তিকরণ। শিক্ষায় যাতে উভয় লিঙ্গ, অর্থাৎ কিনা পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে যাতে সমানভাবে অন্তর্ভুক্ত হতে পারে সেই দিকেও যথেষ্ট পরিমাণে সচেষ্ট থাকা হয়। আমরা জানি যে বিভিন্ন রকমের স্কলারশিপস আছে সরকারি এবং বেসরকারি দু রকমের জায়গা থেকে, যেগুলো কিনা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের জন্য। অর্থাৎ কিনা আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই মেয়েরা খানিকটা পিছিয়ে রয়েছে, বা বিশেষ করে যারা প্রান্তিক অঞ্চলে বসবাস করে বা যারা মাইনরিটি কমিউনিটি বা এসসি এসটি অন্তর্ভুক্ত, তারা অনেক ক্ষেত্রেই মেয়েদেরকে খুব একটা
অন্তর্ভুক্ত করতে চায় না শিক্ষার ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে এটা আমাদের পরিলক্ষিত হয়। তো সেই দিকে লক্ষ্য রেখে শুধুমাত্র মেয়েদের জন্য কিছু কিছু স্কলারশিপ সরকার বন্দোবস্ত করেছে, এবং যাতে এই জেন্ডার ইনক্লুসিভিটির জায়গাটি খুব সার্থকভাবে মেনটেন করা সম্ভব হয়। এবার চলে আসছি সাংবিধানিক বিধান বা কনস্টিটিউশনাল প্রভিশনস। এসসি এবং এসটি সম্প্রদায়ের শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত সংরক্ষণের জন্য দুটি আর্টিকেল আমরা মূলত দেখতে পাই কনস্টিটিউশনে। একটি হলো আর্টিকেল 15(4) এবং আরেকটি হলো আর্টিকেল 21(a). আর্টিকেল 15(4) এই আর্টিকেলের মাধ্যমে বলা হচ্ছে যে রাষ্ট্রকে এই সম্প্রদায়ের অগ্রগতির জন্য বিশেষ বিধান করার অনুমতি দেয়। এই বিধানগুলির লক্ষ্য হলো শিক্ষার সুযোগ এবং বিভিন্ন সম্পদে তাদের অধিকার বৃদ্ধি করা। আর্টিকেল 15(4) বলছে যে রাষ্ট্রকে এই সম্প্রদায়ের অগ্রগতির জন্য বিশেষভাবে তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, এবং সেই সঙ্গে একই সাথে তাদের যাতে অধিকার, যেগুলো তাদের অধিকার রয়েছে, অর্থাৎ সংবিধানে যে 8টি অধিকার রয়েছে মূলত বলা হয়, সেটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। তাদের ক্ষেত্রেও যাতে সেই অধিকারগুলো সমানভাবে সংরক্ষিত হয়, সেদিকে যাতে নজর দেওয়া হয়, সেই জায়গাটি আমাদের আরো বেশি তৈরি করে দিচ্ছে আর্টিকেল 15(4). পরবর্তী আর্টিকেল হচ্ছে আর্টিকেল 21(a). এই বিশেষ ধারাটি শিক্ষার অধিকার আইন নামে পরিচিত। এতে বলা হয়েছে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। তো এই আর্টিকেলটির কথা আমরা কম বেশি সবাই শুনেছি, যেখানে কিনা 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে, ভারতের নাগরিক প্রত্যেকটি শিশুকে বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনার কথা কনস্টিটিউশনে বলা হয়েছে, এবং সেখানে রাইট টু এডুকেশন এই জায়গাটিকে আরো পোক্ত করছে এই আর্টিকেলটি। এবং সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা এসসি এসটি আওতাভুক্ত বা সম্প্রদায়ভুক্ত, তারাও এর ব্যতিক্রম নয়, কারণ তারাও প্রত্যেকেই স্বাধীন ভারতের জনগণ। স্কলারশিপস অ্যান্ড ফিনান্সিয়াল এইডস। এখানে আমরা দেখছি যে ভারতবর্ষে তাদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ বা আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন স্কলারশিপ বা স্কিমের মাধ্যমে। The government offers various scholarships to students from ST and SC backgrounds. Financial assistance reduces the economic burden on families, enabling higher enrollment rates. সরকার এসসি এবং এসটি শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান করে থাকে। সরকারের তরফ থেকে এদেরকে বিভিন্ন রকমের বৃত্তি প্রদান করা হয়, এবং আর্থিক সহায়তা পরিবারের উপরে অর্থনৈতিক বোঝা কমায়, উচ্চশিক্ষায় ভর্তির হার বৃদ্ধি করে থাকে। তো এই ধরনের আর্থিক সহায়তার ফলে বা বৃত্তি প্রদানের ফলে স্টুডেন্টরা যারা কিনা আর্থিক অসুবিধার জন্য স্কুলে আসতে পারতো না, তারা সেই জায়গাটা থেকে মুক্ত হয়, এবং পরিবারের ওপরেও বাড়তি অর্থনৈতিক বোঝা চাপানোর কোনো প্রয়োজন তাদের পড়ে না। অর্থাৎ তারা তাদের বৃত্তির মাধ্যমে যে টাকাটি পাচ্ছে, তাতেই তারা তাদের শিক্ষা সম্পন্ন করতে পারে, এবং একইভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা এগিয়ে যেতে পারে। এবং এই বৃত্তি প্রদানের ফলে সরকারের তরফ থেকে উচ্চশিক্ষায় ভর্তির হারও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ নিতে উৎসাহিত করে। এই ধরনের বৃত্তি তাদের মধ্যে আরো উৎসাহ জাগিয়ে তোলে, যাতে কিনা তারা আরো বিভিন্ন রকমের ক্ষেত্রে উচ্চশিক্ষায় নিজেদেরকে এগিয়ে নিয়ে আসতে পারে। অর্থাৎ যদি কিনা তাদের মূল চ্যালেঞ্জ হয়ে থাকে আর্থিক অসুবিধা, এই বৃত্তি প্রদানের ফলে তারা আর এগিয়ে আসতে কোনো রকম বাধা তাদের পরিবার থেকেও আসে না, বা তাদের নিজেদের ভেতর থেকেও আসে না। নিজেদের পড়াশোনার খরচটি তারা নিজেরাই চালিয়ে নিতে পারে। স্ক্রিনের ডান দিকে আমরা দেখছি ভেরিয়াস স্কলারশিপস ইন ইন্ডিয়া, অর্থাৎ এসসি এসটি কমিউনিটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের স্কলারশিপ যা ভারতীয় সরকার থেকে দেওয়া হয়, সেগুলির একটা ঝলক আমরা এখানে দেখতে পাই। এখানে 5টি স্কলারশিপের কথা উল্লেখ করা হয়েছে। স্কলারশিপগুলি আমি একে একে বলছি। পোস্ট মেট্রিক স্কলারশিপ 2003 থেকে এটি শুরু হয়েছে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ 1977-78 থেকে। রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ 2010 সাল থেকে এটি শুরু হয়েছে।
ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ ফর শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইব 2023 থেকে এটি শুরু হয়েছে। এটি ওভারসিজ কথাটির অর্থ হলো বিদেশে পড়তে যাওয়ার জন্য এই স্কলারশিপটি পাওয়া যায়। এবং ফিফথ, বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা 2008 এবং হোস্টেল ফেসিলিটি, অর্থাৎ কিনা এরা এই স্কিমের আওতায় যদি কেউ আসতে চায়, অর্থাৎ হোস্টেল নিয়ে কারোর যদি সমস্যা দেখা দেয় এই সম্প্রদায়ভুক্ত কোনো স্টুডেন্টের, তাহলে তারা এই বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা এর আওতা থেকে তারা আর্থিক সহায়তা লাভ করতে পারবে। এটি ভারত সরকার শুরু করেছিল 2008 সাল থেকে। বিভিন্ন রকমের সংরক্ষণের নীতি আমরা দেখি আমাদের সমাজে প্রচলিত আছে এসসি এসটি স্টুডেন্টদের স্বার্থ সংরক্ষণের জন্য। রিজার্ভেশন পলিসিজ ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস aim to uplift ST and SC students. These policies ensure that certain seats are reserved for these communities. They help in increasing representation and promoting diversity in academic institutions. শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ নীতির লক্ষ্য এসটি এবং এসসি ছাত্রদের উন্নতি করা। এই নীতিগুলি নিশ্চিত করে যে এই সম্প্রদায়গুলির জন্য নির্দিষ্ট শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। রিজার্ভেশন পলিসিজ ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস যেগুলো রয়েছে তাদের মূল লক্ষ্য হলো ছাত্রদের মধ্যে, এসসি এসটি স্টুডেন্টদের মধ্যে আপলিফমেন্ট তৈরি করা, অর্থাৎ তাদেরকে আরো অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছে। দে এনশিওর দ্যাট সার্টেন সিটস আর রিজার্ভড ফর দিস কমিউনিটিজ। এই যে পলিসিগুলো এগুলো আরো বেশি আমাদের নিশ্চিত করে যে কিছু সংখ্যক সিট এসটি এবং এসসি স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক। সেই সিটগুলিতে অন্য কোনো সম্প্রদায়ভুক্ত বা জেনারেল ক্যাটাগরির কোনো স্টুডেন্ট অথবা যারা কিনা স্পেশালি এবলড স্টুডেন্ট তারা কোনোভাবেই এই সিটে ভর্তি হতে পারবে না। পড়াশোনার ক্ষেত্রে তারা ভর্তি হতে পারবে না, চাকরি বাকরির ক্ষেত্রে কোনোভাবেই তারা এই সিটগুলির সুযোগ সুবিধা নিতে পারবে না। এটা একেবারেই তাদের জন্য সংরক্ষিত। নীতিগুলি প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৈচিত্র্য প্রচারে সাহায্য করে। They help in increasing representation and promoting diversity in academic institutions. এই যে সংরক্ষণ, এই সংরক্ষণগুলি শুধুমাত্র যে তাদেরকে এগিয়ে চলার পথে সাহায্য করে সেটাই নয়, তাদেরকে আরো প্রতিনিধিত্ব বৃদ্ধি, অর্থাৎ সমাজে তাদেরও যে একটি পরিচয় আছে বা সমাজকে তাদেরও যে কিছু দেওয়ার আছে, সমাজকে তাদেরকেও যে কিছু সার্ভ করার আছে, সেই জায়গাটিকে তারা আরো পোক্ত করে দেয়, নিশ্চিত করে দেয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৈচিত্র্য প্রচারে সাহায্য করে। অর্থাৎ কিনা দে প্রমোট ডাইভার্সিটি। এই সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি শিক্ষা প্রতিষ্ঠানে না আসে, তাহলে যারা বরাবর শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করছে, অর্থাৎ স্কুলে ভর্তি হচ্ছে যে সমস্ত পরিবার থেকে স্টুডেন্টরা, তারা কখনো জানতেই পারবে না যে কত রকমের বৈচিত্র্য ভারতবর্ষে রয়েছে। এরা বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন কমিউনিটির অন্তর্ভুক্ত এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ এক্ষেত্রে আসছে, অর্থাৎ এক এক জায়গার এক এক কমিউনিটি এসসি এসটির মধ্যেই তারা বিভিন্ন ডায়ালেক্টে কথা বলছে। আমরা মূলত সাঁওতাল এই ল্যাঙ্গুয়েজটি জানি যে যেটা কিনা এসটি কমিউনিটির মানুষ বলে থাকে, কিন্তু আমরা জানি না যে আরো কত রকমের ডায়ালেক্ট তারা ব্যবহার করে থাকে। এই জানাটি আমাদের সম্পূর্ণ হবে যদি আমরা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের মূল স্রোতে নিয়ে আসতে পারি। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা এখানে পড়াশুনো করছে তাদের সঙ্গে তারা তাদেরই একাংশ হয়ে এখানে পড়াশুনো করতে পারবে এবং ভারতবর্ষের যে বৈচিত্র্যতা বা ডাইভার্সিটি সেটিও ভালোভাবে উঠে আসবে। এবং একই সাথে শুধু তাদের ডাইভার্সিটি যে স্টুডেন্টরা জানতে পারবে সেটাই শেষ কথা নয়, তাদের কালচার, তাদের যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, এই সবটি সম্পর্কেই স্টুডেন্টরা, অন্যান্য স্টুডেন্টরা, জেনারেল স্টুডেন্টরা তারা পরিচিত হবে, যেটা তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তার প্রসার ঘটাবে এবং তাদেরকে ভারতবর্ষের যে মূল স্রোত বা কালচার সেটা সম্পর্কে একটি সম্যক ধ্যান ধারণা তাদেরকে দিতে সাহায্য করবে। ইম্প্যাক্ট অন এনরোলমেন্ট রেটস, তালিকাভুক্ত হারের উপর এর প্রভাব কি? শিক্ষাগত সুবিধাগুলি এসটি এবং এসসি ছাত্রদের মধ্যে ভর্তির হার বাড়িয়েছে। অর্থাৎ কিনা এই সংরক্ষণের ফলে, কনস্টিটিউশনে এই সংরক্ষণের ফলে এসসি এসটি স্টুডেন্টদের দেখা যাচ্ছে যে এই সুবিধাগুলির জন্য এনরোলমেন্ট অনেক বেড়েছে। এডুকেশনাল বেনিফিটস হ্যাভ ইনক্রিজড
enrollment rates among ST and SC students. শুধুমাত্র সেটাই নয়, আমরা দেখেছি যে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে 6 থেকে 14 বছরের স্টুডেন্টদের জন্য, এবং সেটি অবৈতনিক, অর্থাৎ কোনো খরচা সেক্ষেত্রে হবে না। শুধু তাই নয়, সরকার থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র সেক্ষেত্রে প্রোভাইড করা হয়, যেমন বই, খাতা, ইউনিফর্ম, সাইকেল, মিড ডে মিল ইত্যাদি। এবং সেই দিক থেকে দেখতে গেলে এমনিতেই এখন এনরোলমেন্ট রেট আমরা জানি ভারতবর্ষে যথেষ্ট বেড়েছে। সবাই চাইছে শিক্ষার আওতায় আসতে, এবং বাবা মায়েরাও যারা কিনা কখনোই হয় নিজেরা পড়াশুনো করেনি বা একেবারেই খুব পিছিয়ে পড়া জায়গায় বসবাস করছে, তারাও চাইছে যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আওতায় আসুক, স্কুলে যাক। এবং সেক্ষেত্রে SC ST ছাত্রদের মধ্যেও সেই একই জিনিস পরিলক্ষিত হয়। তাদের মধ্যেও শিক্ষার ক্ষেত্রে তাদেরকে নিয়ে আসার প্রচেষ্টা অনেক বেড়ে গেছে। বিভিন্ন তথ্যগুলি স্কুল এবং কলেজগুলিতে এই সম্প্রদায়ের ছাত্রদের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি প্রদর্শন করে। Data shows that significant growth in students from these communities in schools and colleges. বিভিন্ন রিসার্চ বা সার্ভের মাধ্যমে এই ডেটাটি পাওয়া যায় যে স্কুল, কলেজ, অর্থাৎ কিনা স্কুল, সেকেন্ডারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন এবং কলেজ বা হায়ার এডুকেশন, এই সর্বক্ষেত্রেই এই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যেও যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে যে শিক্ষা প্রত্যেকের জন্যই প্রয়োজন এবং ভবিষ্যৎ জীবনে বেঁচে থাকার জন্য শিক্ষা অপরিহার্য। এই সুবিধাগুলি প্রান্তিক সম্প্রদায়কে শিক্ষা অর্জনের দিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। অর্থাৎ এই যে সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে, এই সুবিধাগুলির সুযোগ তারা নিচ্ছে এবং সেই দিক থেকে তাদের তরফ থেকে অনেক সদর্থক চিন্তাভাবনা পাওয়া যায়। তাদের কাজেই সেটা পরিলক্ষিত হয়। তারা তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে, নিজেরাও যথেষ্ট সচেতন হচ্ছে এবং একই সাথে তারা এই সুযোগ সুবিধাগুলি যাতে পাওয়া যায় সে সম্পর্কেও তাদের মধ্যে সচেতনতা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। তারা বিভিন্ন রকম স্কলারশিপস বা স্কিমস সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে এবং যাতে তার আওতাভুক্ত তাদের ছেলেমেয়েরা হতে পারে সেইগুলি সম্পর্কেও সচেষ্ট হচ্ছে। এবার আমরা চলে আসছি স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস, অর্থাৎ দক্ষতা উন্নয়নে উদ্যোগ। The government has launched various skill development programs targeting SC and ST youth. These initiatives equip students with practical skills aligned with job market demands. আমাদের সরকার দেখা যাচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট এর জন্য বিভিন্ন রকমের প্রোগ্রাম তৈরি করেছেন এবং সেটি SC এবং ST ইউথ, অর্থাৎ কিনা যুব সম্প্রদায়, ST এবং SC সম্প্রদায়ভুক্ত যারা যুব সমাজ রয়েছে তাদের জন্য কিছু নির্দিষ্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ভোকেশনাল কোর্স সরকারের তরফ থেকে আনা হয়েছে এবং স্টুডেন্টরা তার আওতাভুক্ত হচ্ছে। These initiatives equip students with practical skills aligned with job market demands. এবং যেহেতু এটা যুব সমাজের জন্য তৈরি করা হয়েছে, সেটা ভবিষ্যতে কর্মক্ষেত্রের বা বাজারের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রে এই স্কিলগুলো যদি তারা নেয় বা এই ট্রেনিংগুলো যদি তারা নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা তাদের ক্ষেত্রে যথেষ্ট কাজে লাগছে বা লাভদায়ক হচ্ছে। তো সরকার ST এবং SC যুবকদের ওপরে লক্ষ্য রেখেই বিভিন্ন রকমের এই কর্মসূচি চালু করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র স্কুল স্টুডেন্ট বা হায়ার এডুকেশন স্টুডেন্টদের বা লার্নার্সদের জন্য নয়, আলাদাভাবে যুব সম্প্রদায়ের দিকেও সরকার যথেষ্ট সদর্থক দৃষ্টিপাত রেখেছে এবং সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন রকম ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। এদের সঙ্গে পড়াশুনোর কোনো সেই অর্থে যোগ নেই, কিন্তু এই ভোকেশনাল ট্রেনিংগুলো একদম কোর্স ওরিয়েন্টেড। এটা হয়তো 3 মাস বা 6 মাস বা 1 বছরের কোর্স এবং এই কোর্সগুলো করাতে আসছেন বিভিন্ন রকম এক্সপার্ট, বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টদের ডাকা হচ্ছে। অনেক ক্ষেত্রে ITI থেকে এক্সপার্ট ডাকা হচ্ছে বা IIT থেকে এক্সপার্ট ডাকা হচ্ছে, ডেকে এই কোর্সগুলো খুব ভালো টিচারের মাধ্যমে করানো হচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে উন্নততর প্র্যাকটিক্যাল, যে প্র্যাকটিক্যালের মাধ্যমে তারা শুধুমাত্র যে বই পড়েই কোর্স করছে তা নয়, হাতে কলমেও যাতে সেই জিনিসগুলোকে শেখা যায়, যাতে ভবিষ্যতে তারা কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে, সেই দিকেও সরকারের যথেষ্ট সদর্থক দৃষ্টি রয়েছে। এই উদ্যোগগুলি শিক্ষার্থীদের চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবহারিক দক্ষতা অর্জনে সাহায্য করে। তো চাকরির বাজারের দিকটা লক্ষ্য রাখাটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা।
সেদিকটাও লক্ষ্য রাখা হয়েছে এবং ফলস্বরূপ কি দাঁড়াচ্ছে, শিক্ষার্থীরা কর্মসংস্থান অর্জন করছে এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও তারা বিশেষ অবদান রাখছে। আমরা যদি দেখি স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে এখন আমরা দাঁড়িয়ে আছি 2025 সালে, এখনকার বর্তমান অবস্থা যদি দেখা যায় তাহলে দেখতে পাবো যে শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে, যারা কিনা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত, তারা অনেকটাই সমাজের মূল স্রোতে ধীরে ধীরে চলে আসছে। আমরা যদি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে দেখি, এডুকেশনের দিকে যদি দেখি, আমরা দেখব যে তাদের এনরোলমেন্ট অনেক বেড়েছে এবং কর্মক্ষেত্রেও এসসি এসটি কমিউনিটির মানুষ যথেষ্ট পরিমাণে জব অপরচুনিটি পেয়েছে এবং কর্মক্ষেত্রে তাদের সাফল্যের সঙ্গে তারা কাজ করে চলেছে। Now coming to role of non-government organizations, এক্ষেত্রে বেসরকারি সংগঠনের কি ভূমিকা রয়েছে? NGOs are crucial in providing educational support to ST and SC communities. They offer tutoring, mentorship, and resources to enhance learning outcomes. তো শুধুমাত্র সরকারি উদ্যোগই নয়, বেসরকারি উদ্যোগও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে সেগুলো খুব লাভদায়ক হচ্ছে এসসি এসটি কমিউনিটির স্টুডেন্টদের জন্য। তারাও বিভিন্ন রকমের টিউটরিং প্রোগ্রাম, মেন্টরিং প্রোগ্রাম এবং রিসোর্সেস তারা নিয়ে আসছে। অর্থাৎ এনজিওগুলি এসটি এবং এসসি সম্প্রদায়কে শিক্ষাগত সহায়তা প্রদানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা টিউটরিং করছে, অর্থাৎ কিনা যে সমস্ত স্টুডেন্টরা স্কুল বা কলেজে যথেষ্ট পরিমাণে পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না বা ক্লাসকে অতটা ভালো করে ফলো করতে পারছে না, তাদের জন্য আলাদা করে টিউটরের ব্যবস্থা তারা করছে। মেন্টরশিপ, অর্থাৎ কিনা তাদেরকে মেন্টর করা বা তাদেরকে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামের জন্য বা চাকরির জন্য তাদেরকে তৈরি করা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তারা হয়তো কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দেবে, সেই এক্সামে শুধু লেখা পরীক্ষাটাই যথেষ্ট নয়, সেই লেখা পরীক্ষাটিরও ব্যবস্থা করা যেতে পারে টিউটরিং প্রোগ্রামের মাধ্যমে। আবার মেন্টরশিপটা করা যেতে পারে তাদেরকে ইন্টারভিউটা কিভাবে ফেস করতে হবে সেই ক্ষেত্রে। তো ইন্টারভিউ ফেস করবার জন্য তাদেরকে যেভাবে তৈরি করা হয় সেটাকে আমরা মেন্টরশিপ প্রোগ্রাম বলতে পারি। এবং বিভিন্ন শিক্ষামূলক সম্পদকে ব্যবহার করতেও সাহায্য করছে। শিক্ষামূলক সম্পদের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটা হচ্ছে লাইব্রেরির কথা। এবং এখনকার যুগে দাঁড়িয়ে আমরা শুধু লাইব্রেরি মানেই কোনো একটি প্রতিষ্ঠানে গিয়ে হার্ড কপি বই ব্যবহার করব এমনটা নয়, আমরা একই সাথে ডিজিটাল লাইব্রেরির কথাও ভেবে থাকি। তো এনজিওগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা এই লার্নারদের, এসটি বা এসসি কমিউনিটির লার্নারদের জন্য যে বিশেষ টিউটরিং ব্যবস্থা করছে, সেক্ষেত্রে তারা এটাও শেখাচ্ছে যে শিক্ষামূলক সম্পদ, অর্থাৎ কিনা লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হয় বা লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হয়। এনজিও এবং সরকার শিক্ষাগত সুবিধা প্রদানের জন্য সহযোগিতামূলকভাবে একত্রে অনেক ক্ষেত্রেই আজকাল কাজ করে থাকছে এবং সেক্ষেত্রে জিনিসটা আরো ভালোভাবে প্রদান করা সম্ভব হচ্ছে। অর্থাৎ তারা যে ট্রেনিং বা যে কোর্স তারা করতে আসছে, এসসি এসটি কমিউনিটি স্টুডেন্টরা, তারা আরো ভালোভাবে সেটা করতে পারছে। সরকারের তরফ থেকে তারা পাচ্ছে সাবসিডি বা বিভিন্ন রকম আর্থিক সহায়তা এবং এনজিওগুলো সুযোগ করে দিচ্ছে কর্মসংস্থানের। তো এই দুয়ের মেলবন্ধনে তারা আরো ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হতে পারছে। কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামস, অর্থাৎ সাম্প্রদায়িক সচেতনতামূলক প্রোগ্রাম। Awareness programs educate ST and SC communities about educational rights and opportunities. These initiatives encourage families to prioritize education for their children. Increased awareness leads to higher aspirations and participation in educational programs. Awareness programs educate ST and SC communities about educational rights and opportunities. তো এই ধরনের যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতামূলক কর্মসূচি, সেগুলো এসটি এসসি কমিউনিটিকে, সম্পূর্ণ সম্প্রদায়কে সচেতন করতে সাহায্য করছে। তাদের এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রয়েছে। তারা অনেক ক্ষেত্রে যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, তাদেরও সাহায্য নিয়ে থাকে যাতে তারা বিভিন্ন কমিউনিটির ক্ষেত্রে পৌঁছতে পারে যারা কিনা প্রত্যন্ত অংশে রয়েছে এবং সেখানে গিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম সেখানে করতে পারে। These initiatives encourage families to prioritize education. এই ধরনের
উদ্যোগগুলি পরিবারকে তাদের সন্তানের জন্য শিক্ষাকে অগ্রাধিকার দিতে আরো ভালোভাবে উৎসাহিত করছে। তারা শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় পাঠাতে উদ্যোগী হচ্ছে এবং বুঝতে শিখছে যে ধীরে ধীরে শিক্ষার মাধ্যমেই তাদের উন্নতি সম্ভব। সচেতনতা শিক্ষামূলক কর্মসূচিগুলি তাদের উচ্চ আকাঙ্ক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের দিকে পরিচালিত করে। তো এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি তাদেরকে আরো হায়ার অ্যাসপিরেশনস এবং পার্টিসিপেশন, অর্থাৎ কিনা আরো উচ্চতর চিন্তাভাবনা, যে চিন্তাভাবনা হয়তো তাদের পূর্ববর্তী জেনারেশন, তাদের বাবা মায়েরা হয়তো কখনো ভাবেইনি, এই কমিউনিটির অন্তর্ভুক্ত বিভিন্ন কমিউনিটির অন্তর্ভুক্ত বাবা মায়েরা হয়তো কখনো চিন্তা ভাবনাই করেনি যে তারা আরো উচ্চ স্তরে তারা পড়াশুনো করবে বা বিদেশে পড়াশুনো করবে বা বিদেশে চাকরি বাকরি করবে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে বা স্কলারশিপের মাধ্যমে তাদের জানানোর মাধ্যমে সেই সচেতনতা তৈরি করা হচ্ছে যে তাদের পরিবারভুক্ত ছেলেমেয়েরাও এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে এগোতে পারে এবং যারা প্রকৃত অর্থে মেধাবী তারা এই ধরনের আকাঙ্ক্ষা তাদের ক্ষেত্রে বাস্তবায়িত হওয়াও সম্ভব। সেক্ষেত্রে ফিনান্সিয়াল হেল্প তারা পাবে সরকারের তরফ থেকে বা এনজিওর তরফ থেকে, তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে সরকারি বিভিন্ন স্কলারশিপস এবং এনজিওর বিভিন্ন রকমের কর্মসূচি। এবার আমরা আসছি শিক্ষায় লিঙ্গের অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ এসসি এসটি কমিউনিটির থেকে শিক্ষায় ক্ষেত্রে আমরা দেখতে পাবো আর কি যে দু রকমেরই মানুষ এখানে আসছে কিনা, পুরুষ এবং মহিলা বা ছেলে এবং মেয়ে দু ধরনের লিঙ্গের মানুষই এখানে সমান পরিমাণে আসছে কিনা। ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে এটা একটা বিশেষ চ্যালেঞ্জ যে এক্ষেত্রে জেন্ডার ইনক্লুসিভিটি অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় না। তো সরকারের এক্ষেত্রেও কিছু ভূমিকা থেকে যায়। Special attention is given to promoting education among girls from ST and SC backgrounds. তো সরকারের তরফ থেকে এসসি এসটি কমিউনিটির স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে যারা মেয়েরা রয়েছে বা মহিলারা রয়েছে তাদের যাতে ভালোভাবে প্রমোট করা যায়, তাদেরকে যাতে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় বিশেষভাবে, সেই ক্ষেত্রেও বিশেষ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। জেন্ডার স্পেসিফিক ইনিশিয়েটিভস হেল্প রিডিউস ড্রপ আউট রেটস অ্যান্ড এনকারেজ ফিমেল লিটারেসি। লিঙ্গ নির্দিষ্ট বিভিন্ন উদ্যোগ, যে উদ্যোগ সাহায্য করছে যে কোনো রকম লিঙ্গ ভেদ বা লিঙ্গ বৈষম্য যাতে এসসি এসটি মানুষের মধ্যে না থাকে, অর্থাৎ তারা এটা যাতে বুঝতে পারে যে তাদের পরিবারের ছেলেটিও যেরকম পড়াশুনোর ক্ষেত্রে যাওয়া উচিত তেমনি একইভাবে তার পরিবারের মেয়েটিরও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত কখনোই হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে বিভিন্ন লিঙ্গ নির্দিষ্ট উদ্যোগ কিছু সরকারের তরফ থেকে নেওয়া হয় বা কিছু কর্মসূচি আছে এবং এক্ষেত্রে মহিলার সাক্ষরতার প্রচারেও তারা বিশেষভাবে কর্মসূচি গ্রহণ করে থাকে। অর্থাৎ কিনা যারা স্কুল পেরিয়ে গেছে, মানে বহুদিনই তারা স্কুলে পড়ার বয়স পেরিয়ে গেছে, ধরে নিতে পারি আমরা 30 বা 40 ঊর্ধ্ব মহিলা যেগুলো রয়েছে, তাদেরও যাতে স্বাক্ষর করা যায়, তাদেরকেও যাতে সাক্ষরতার আওতায় আনা যায়, সেদিকেও সরকার বিশেষভাবে সচেষ্ট। শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন সাম্প্রদায়িক সামাজিক উন্নয়নে যথেষ্ট পরিমাণে অবদান রাখে, অর্থাৎ ক্ষমতায়নের দিকটিও এক্ষেত্রে পরিলক্ষিত হয়। মেয়েরা যদি শিক্ষার আওতায় আসে তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষমতায়ন আসবে, তারা নিজস্ব চিন্তাভাবনা করতে পারবে, তারা আর্থিক দিক দিয়ে সবল হবে এবং সেটা সামগ্রিকভাবে তাদের সম্প্রদায়ের উন্নতিরই পরিচায়ক হবে। Important steps to be taken by the institutions to facilitate the SC/ST students in education. শিক্ষায় এসটি এসসি ছাত্রদের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলির দ্বারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমরা একটু আলোচনা করব এই বিষয়ে। প্রথমত, একটি নিয়মের মাধ্যমে বিদ্যালয়ের কর্মচারীদের তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের শিশুদের মধ্যে বৈষম্যহীনতা খোঁজা সুবিধা প্রদান নিশ্চিত করা উচিত। এরকম একটি চিন্তা ভাবনা বা নিয়ম যদি প্রণয়ন করা যায় তাহলে আমরা অটোমেটিক্যালি বৈষম্যহীনতার দিকেই এগিয়ে যেতে পারবো এবং তাদেরকে সমান সুবিধা প্রদান করতে পারবো। দ্বিতীয়ত, কোনো ভূমিকা পালনের সময় বা শিশুদের নামকরণের সময় জাতিগত নাম বা অবমাননাকর শব্দ ব্যবহার এড়িয়ে চলতে হবে।
তো এক্ষেত্রেও এটি আরেকটি বিশেষ দিক যে কোনো শিশুদের নামকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা যাতে কোনো জাতি নির্দিষ্ট নাম না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত, যাতে সেই শিশুটি যখন বড় হবে বা স্কুলে যাবে বা ভবিষ্যতে কর্মক্ষেত্রে যাবে, শুধুমাত্র তার নামটি শুনেই যাতে অন্যান্যদের মনে এটা না আসে যে সে কোন সম্প্রদায়ভুক্ত। তবেই হয়তো যথার্থভাবে ভারতের যে সোশ্যালিস্ট বা ভারতের যে সর্বধর্ম সমন্বয়ের যে ভাবনাটি রয়েছে সেটি যথার্থভাবে সার্থক হবে, এক্ষেত্রে হতে পারে। তৃতীয়ত, খেলা সহ স্কুলের পাঠ্যক্রমিক এবং সহ পাঠ্যক্রমিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য শিক্ষকের সকল শিশুর সাথে সমান আচরণ করা উচিত। এই দিকটি সম্পূর্ণভাবে টিচার ওরিয়েন্টেড, অর্থাৎ কিনা স্কুলে যখন এসসি এসটি সম্প্রদায়ের থেকে শিশুরা পড়তে আসবে তখন পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে বিভিন্ন সহ পাঠ্যক্রমিক যে কার্যকলাপ, অর্থাৎ খেলাধুলা, গান বাজনা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ইত্যাদি, সেখানেও শিক্ষকদের বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে যাতে তাদের মধ্যে কোনো রকম বৈষম্য না থাকে, অর্থাৎ শিক্ষকরা যাতে কোনো রকম বৈষম্যের মাধ্যমে তাদেরকে আলাদা করে না দেয় বা তাদেরকে যাতে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেয়। চতুর্থত, স্টাফ, স্কুল শিক্ষক এবং এসসি ও এসটি শিশুদের অভিভাবকদের মধ্যে ঘন ঘন বৈঠকের ব্যবস্থা করা উচিত, অর্থাৎ পেরেন্ট টিচার মিটিংয়ের ব্যবস্থা সবসময় স্কুল থেকে রাখা উচিত। বিশেষত এই সম্প্রদায়ভুক্ত মানুষ যারা বা এই সম্প্রদায়ভুক্ত শিশুরা যারা, তাদের বাবা মায়েদের অন্তত বিশেষভাবে ডাকা উচিত যাতে তারাও স্কুলে কি ধরনের পঠন পাঠন হচ্ছে সে সম্পর্কে আইডিয়া তারা করতে পারে। মেয়েদের শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষ নজর দিতে হবে। এবং সর্বশেষে এটা বলা যায়, যদি স্কুলে বা এর আশেপাশে কোনো প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র থাকে, অর্থাৎ অ্যাডাল্ট এডুকেশন সেন্টার যদি থেকে থাকে, তাহলে শিক্ষকদের উচিত নিরক্ষর অভিভাবকদের কাছাকাছি কেন্দ্রগুলোতে কার্যকরী সাক্ষরতার ক্লাসে ভর্তি করা এবং তাদেরকে সেই সুবিধাগুলো নেওয়ার পরামর্শ দেওয়া। তো শুধুমাত্র স্কুলে যারা ভর্তি হচ্ছে সেই সমস্ত ছেলে মেয়েদেরকে পড়ানোই যথেষ্ট নয়, যদি তাদের বাবা মায়েদেরও শিক্ষা বিন্দুমাত্র না থেকে থাকে, তারা যদি নিরক্ষর হয়ে থাকে, তো আশেপাশের কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার বা লিটারেসি সেন্টার, সেখানে তাদের বাবা মাকে যাতে পাঠানো যেতে পারে মিনিমাম সাক্ষরতাটুকু অর্জন করবার জন্য, তাদেরকে সেই পরামর্শ দেওয়া উচিত স্কুলের তরফ থেকে এবং তাদেরকে অবশ্যই পাঠানো উচিত। তাতে তাদের ছেলে মেয়েদের পড়াশোনায় আরো উন্নতি হবে, এটা আমাদের সার্ভে বলে দেয়। এবার আমরা আসছি সমস্যায়। বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন এক্ষেত্রে এসসি এসটি স্টুডেন্টদের হতে হয়। সুবিধা থাকা সত্ত্বেও এসটি এবং এসসি ছাত্ররা গুণমান সম্পন্ন শিক্ষায় প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হচ্ছে। ইস্যুস সাচ এস ডিসক্রিমিনেশন, পভার্টি অ্যান্ড ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার হিন্ডার এডুকেশনাল প্রোগ্রেস। কিছু কিছু চ্যালেঞ্জেস আছে, যে চ্যালেঞ্জেসগুলো এখনো আমাদের ভারতীয় সমাজে অতিক্রম করা সম্ভব হয়নি। সেগুলি হলো বৈষম্য, দারিদ্র্য এবং উপযুক্ত পরিকাঠামোর অভাব। তো এই চ্যালেঞ্জেসগুলো থাকায় এসসি এসটি কমিউনিটি স্টুডেন্টরাও যথেষ্ট পরিমাণে শিক্ষার আওতায় আসতে এখনো পর্যন্ত পারছে না। Addressing these challenges is crucial for maximizing the impact of educational policies. এবং এই নীতিগুলো যদি সর্বাধিকভাবে প্রয়োগ করা হয় তাহলে এই সমস্যাগুলি সমাধান করা যাবে বলে মনে করা হয় এবং ধীরে ধীরে আমরা খুবই আশাবাদী যে এই সমস্যাগুলি আমরা ধীরে ধীরে মিটিয়ে ফেলতে পারবো। ফিউচার ডিরেকশনস বা ভবিষ্যৎ দিক নির্দেশনা। Continued investment in educational programs for ST and SC communities is essential. এদের শিক্ষামূলক কর্মসূচিতে ক্রমাগত আনার জন্য বা ক্রমপর্যায়ে এদেরকে নিয়ে আসার জন্য বিনিয়োগ বা ফান্ড খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। Policies must be regularly evaluated to ensure effectiveness and inclusivity. যে পলিসিগুলি রয়েছে সেগুলো যেন এদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করতে পারে এবং একই সাথে কোলাবোরেশন ইজ ভেরি এসেনশিয়াল ইন বিটুইন গভর্নমেন্ট, এনজিওস অ্যান্ড কমিউনিটি লিডার্স। সরকার, এনজিও এবং সম্প্রদায়ের নেতাদের মধ্যে সহযোগিতা শিক্ষাগত ফলাফল আরো বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। আমরা আলোচনার শেষ পর্বে সম্পূর্ণ বিষয়টির একটি সারসংক্ষেপ বা সামারি দেখে নেব। তফসিলি উপজাতি এবং তফসিলি জাতিদের জন্য শিক্ষাগত সুবিধাগুলি সামাজিক সাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে
এবং গুণমান সম্পন্ন শিক্ষার মানকে উন্নত করতে ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন। শিক্ষার মাধ্যমে এই সম্প্রদায়গুলিতে ক্ষমতায়ন করতে পারলে আমাদের সমগ্র সমাজ যথেষ্ট উপকৃত হবে। আলোচনার শেষ পর্বে স্লাইডে রয়েছে কিছু প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এবং সেই সঙ্গে রয়েছে কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা যদি এই প্রশ্নগুলি অভ্যাস করে তাহলে তারা বিষয়টি আরো ভালোভাবে রপ্ত করতে পারবে। আলোচিত বিষয়টি সম্পর্কে আরো বিশদভাবে তারা জানতে পারবে যদি তারা এই ফার্দার রিডিংস পার্টে যে বই এবং যে আর্টিকেল বা যে নথিগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলো যদি তারা আরো ভালোভাবে পড়াশোনা করে। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।